স্টার্ট করেন না, ওই শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনায় আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া হ্যাবেন, সাবেক ছাত্রনেতা, সদস্য, তথ্য গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ নান্দাইল থেকে। আমাদের এই অনুষ্ঠানে আরো যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল কাদের হৃদয়, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমাদের এখানে উপস্থিত আছেন ইদ্রিস আলী ভাই, আওয়ামী লীগের সাধারণ কর্মী, নোয়াখালী জেলা থেকে। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে এবং 36 নং ওয়ার্ড, কোতোয়ালী থানা, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী মুজিবীয় সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি জি আসসালামু জি আপনি অনুষ্ঠান করেন। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আমার প্রশ্ন আছে। আমি এখন প্রশ্ন করব আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভুইয়া হ্যাবেন ভাইয়ের কাছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের মতো এমন একটি জনপ্রিয় রাজনৈতিক দল কেন এমন হলো, তার সঠিক ব্যাখ্যা যদি আপনি দিতেন। ধন্যবাদ। সম্মানিত হ্যাবেন ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় যারা লাইভ প্রোগ্রাম দেখছেন, সকল শ্রোতাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ। এবং যারা আজকের এই লাইভ প্রোগ্রামে আলোচক বৃন্দ আছেন, তাদেরকে আমার সালাম। প্রিয় উপস্থাপক, আমার প্রিয় ভাই জনাব আব্দুর রহমান আরওয়ান ভাই যে প্রশ্ন আমাকে করেছেন, এটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আওয়ামী লীগের মতন একটি জনপ্রিয় রাজনৈতিক দল বিগত 16 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এবং বাংলাদেশের যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন তা সম্পূর্ণ দৃশ্যমান। এই উন্নয়নের পরেও আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপট এই অবস্থা কেন? আমি আপনাকে প্রথমেই বলতে চাই, আওয়ামী লীগ লড়াই সংগ্রামের একটি রাজনৈতিক দল, যে দল তৈরি হয়েছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে দেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করতে সক্ষম হয়েছিল, সেই দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার সবচেয়ে সুফল ছিল, সবচেয়ে ভালো করছে তা না, কিছু কিছু খারাপ কাজও আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা অজান্তে, মাননীয় প্রধানমন্ত্রী অজান্তে কিছু অনিয়মও হয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারি না এবং অস্বীকার করি না। আওয়ামী লীগের রাজনীতি আমরা ব্যর্থ হয়েছি, এই 16 বছরে একটি কাজে ব্যর্থ হয়েছে। বর্তমান তরুণ প্রজন্মদেরকে আমরা মুক্তিযোদ্ধার চেতনা, আমরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মদেরকে আমরা শিখাইতে পারি না। এই জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
তুলে লিপিবদ্ধ করে দিয়েছেন পাঠ্য বইয়ে, কিন্তু শিক্ষকরা সঠিক শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক তাদের তরুণ শিক্ষার্থীদেরকে সঠিক ইতিহাসগুলো শিক্ষকরা শেখায় নাই, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা কর্মরত দায়িত্বশীল ব্যক্তি ছিল মন্ত্রী সহকারে, তারাও এই বর্তমান প্রজন্মদেরকে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে দেয়নি। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে তরুণরা রাজপথে নেমে এসে বলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে যদি তরুণরা জানতো রাজাকার শব্দটি কত ঘৃণিতর, তাহলে তরুণ সমাজ কখনো এই রাজপথে আইসা রাজাকার শব্দটিকে অলংকার হিসাবে তারা বলতো না। তাই আমরা এই কাজটা ব্যর্থ হয়েছি। বর্তমান তরুণ প্রজন্মদেরকে আমরা সঠিক মুক্তিযোদ্ধার চেতনায় আমরা উদ্বুদ্ধ করতে পারিনি, উজ্জীবিত করতে পারি নাই। এই কাজটা আওয়ামী লীগে ব্যর্থ হয়েছে, এবং আওয়ামী লীগ আরো ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের যে কমিটিগুলো আমরা করেছি, এই কমিটিগুলো আমরা আমাদের দলীয় অনুসারী যারা তাদেরকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, যারা কর্মী, যারা পরিশ্রমী, যারা ত্যাগী, তাদেরকে আমরা অবহেলায় রাখছি। এই কিছু কিছু অনিয়মের কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের এই অবস্থা হচ্ছে। আর আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল বাংলাদেশ 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আপনি দেখেন সারা বাংলাদেশে যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, এটা আপনার মুখে বলার প্রয়োজন নেই, আপনি দৃশ্যমান। আপনি ঘুরলেই দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী কি উন্নয়ন করেছে। আপনি হাঁটলে দেখতে পারবেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ অভূতপূর্ণ উন্নয়ন করেছেন, যা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি দেখেন ঢাকা শহরে যে মেট্রো রেল আমরা ভ্রমণ করি, এই ঢাকাবাসী কখনো স্বপ্ন দেখে নাই, কখনো কল্পনাও করে নাই মেট্রো রেল কি জিনিস। আজকে ইউরোপ আমেরিকাতে মেট্রো রেল দিয়ে মানুষ ভ্রমণ করে, কিন্তু আজকে ঢাকার মতন বাংলাদেশের মতন একটি স্বল্প উন্নত দেশ, উন্নয়নশীল দেশে যে দেশ, সেই দেশে মেট্রো রেল স্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী দৃশ্যমান দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সম্ভব। মেট্রো রেল করেছেন এবং নিমেষেই 20 মিনিটে আপনার উত্তরা থেকে আমরা মতিঝিল পর্যন্ত যেতে পারি, যেখানে 3 ঘন্টা লাগে। তো এই যে এগুলো আলোচনা করতে হয়, এগুলো প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো প্রশংসার দাবি রাখে। এলিভেটেড এক্সপ্রেস, যে এলিভেটেড এক্সপ্রেস করেছে অত্যন্ত যোগাযোগ ক্ষেত্রে অত্যন্ত ইজি করেছে এই এলিভেটেড এক্সপ্রেস করে। এবং আপনি দেখছেন পদ্মা সেতু, পদ্মা সেতু করে দক্ষিণ অঞ্চলের প্রায় 23-25টা জেলা সংযোগস্থল করে দিয়েছেন। তারপর আপনি দেখছেন কর্ণফুলীর টানেল, এরকম অসংখ্য বড় বড় মেগা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার আমলে করেছেন। তো এগুলো করেছেন এবং কিছু কিছু অনিয়ম হয়েছে, তা আমরা অস্বীকার করি না। কিন্তু বর্তমান যে 14 মাস ডক্টর ইউনূস অবৈধভাবে দখল করে ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করছেন, এই 14 মাসের যে পরিমাণ অনিয়ম দুর্নীতি হয়েছে, এগুলো আমরা 17 বছরের থেকেও বেশি হয়েছে। আপনারা দেখেছেন সজীব ওজের জয় উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার নাম হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনার পিএস 350 কোটি টাকা উনি দুর্নীতিতে অনিয়মের কারণে উনার চাকরি চলে গেছে। কিন্তু আদৌ কি উনার কি হয়েছে বিচার আচার এগুলো জনগণ জানে না। 350 কোটি টাকা মেরে দিয়েছে এবং প্রত্যেকটা উপদেষ্টায় দুর্নীতিতে রাজপুত্র হিসাবে পরিচিত হয়েছেন। এবং আপনারা অনেকে দেখছেন টকশোতে আমাদের যে বর্তমান যে উপদেষ্টাগুলো মহোদয়রা আছে, তাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মানুষ তুলে ধরে। এবং যারা সমন্বয়ক, ছাত্র জনতার নামধারী সমন্বয়ক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এই এক প্লেট ডাল আর 1 প্লেট ভাত দিয়ে তারা খাওয়া দাওয়া শেষ করতো, আর তারা আপনার কোটি টাকার গাড়ি ঘুরে লক্ষ লক্ষ টাকা খাওয়ার বিল দেয়। এই হলো তাদের
দেশের অবস্থা, এই হলো আমাদের দেশের অবস্থা। ধন্যবাদ আমি আব্দুর রহমান আরমান ভাইকে, যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটা ইতিহাসের সব সময় আওয়ামী লীগ হুচুট খায় আবার ঘুরে দাঁড়ায়। আমি আশা রাখবো যে আমাদের যত তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছে তা অতি দ্রুত আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা আমাদের আগের স্থানে পৌঁছে যাব। ধন্যবাদ। জি ধন্যবাদ আমাদের মাহফুজুর রহমান হেভেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল কাদের হৃদয় ভাই, আহ সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি সংসদ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি। আব্দুল কাদের হৃদয় ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ধানমন্ডি 32 নাম্বার, ঐতিহাসিক ধানমন্ডি 32, যে 32-এর থেকে জন্ম নিয়েছে একটি স্বাধীন জাতি, একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। সেই 32 নম্বর বাড়িতে যারা প্রথমে লুট করেছে, তারপরে অগ্নিসংযোগ করেছে, তারপরে আপনার ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই ধানমন্ডি 32 বাড়িতে যারা ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কি ধরনের, তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের বা কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ আব্দুল কাদের হৃদয় ভাই। ধন্যবাদ প্রিয় আব্দুর রহমান আরমান ভাই, এবং আমাদের আজকে যারা সংযুক্ত আছেন আমাদের সাথে, আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান হেভেন ভুইয়া ভাই সহ ইদ্রিস আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলেছেন অবশ্যই যে আমাদের ধানমন্ডি 32 সেটা আমাদের অস্তিত্ব, এবং এটা যারা এরকম কার্যক্রম করেছে দেশদ্রোহী এবং এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, যেটা বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব, এবং এটা থেকে আপনার নেতৃত্ব উঠেছে এবং এটার থেকে নেতৃত্ব গড়ে উঠেছে, এবং এটার থেকে বিভিন্ন প্রোগ্রাম আওয়ামী লীগের করেছে, এবং ছাত্রলীগ থেকে নিয়ে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রোগ্রাম হয়েছে। তো এই বাড়িটা যারা ভাঙচুর বা লুটপাট বিভিন্ন ভাবে আপনার জ্বালাও পোড়াও করেছে, অবশ্যই তাদের বিচার এই বাংলাদেশে হবে, এবং আমাদের প্রাণপ্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের এই সবগুলির বিচার এই দেশে এবং আমাদের বা সর্বদেশে বাংলার জনগণের সামনেই হবে। বিশেষ করে আমরা এটা দেখব, এটা প্রত্যাশা রাখি এবং আমরা এটা বিশ্বাস করি, যেহেতু নেত্রী বলেছেন, এবং আমরা অবশ্যই নেত্রীর উপর বিশ্বাসশীল, এবং আমরা এটা বিশ্বাস করি এই জঙ্গি গোষ্ঠীর এবং ইউনূস সরকারের তার কথিত গ্যাংয়ের বিচার আমাদের এই বাংলার জমিনে হবে, এবং এটা আমরা দেখব, আমরা এটা আশাবাদী। এবং এই যারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত আছে, জামাত শিবির বলেন, এনসিপি বলেন, আরো যত আছে দল, সবার বিচার কিন্তু হবে, এটা নেত্রী করবে, এটা আশাবাদী। আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছেন। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। আরেকটু কাদের ভাইয়ের কাছে আরেকটু জানতে চাচ্ছি যে 71-এ এদেশে আমরা ইতিহাস থেকে জেনেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এ অনেক স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সেই ক্ষমার পর্ব কি, সেই ক্ষমার বিষয়টা কি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঐতিহাসিক ধানমন্ডি 32-কে যারা বা অগ্নিসংযোগ করেছে, লুণ্ঠন করেছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রেও কি সেই ক্ষমা আসবে কিনা, এই বিষয়ে সংক্ষেপে একটু বলেন। অবশ্যই এটা না, এটা হবে না, এবং এটা আমরা বিশ্বাস করি এই সুযোগ এই যে জঙ্গি গোষ্ঠী কথিত ইউনূস সরকারের গ্যাং,
এদেরকে আর দেওয়া হবে না, কারণ এটা বঙ্গবন্ধু, এবং যখন বঙ্গবন্ধু বলেছেন তো এটা তাদেরকে ওই সময় আপনার ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর এই সুযোগ হবে না, কারণ এরা আপনার সামনে দিয়ে আপনার ছুরি মারে না, এরা কিন্তু ঠিক সময় মতো পিছন দিয়ে ছুরি মারে। তো এর জন্য এটা আমরা দেখছি এবং এটা বিশ্বাস করি, এরা কিন্তু সাপের মতো। তো এদেরকে আর ক্ষমা করে দেওয়া হবে না, এদের প্রত্যেকটাকে আপনার সর্বোচ্চ বিচারের আওতায় এনে বিচার করবেন জননেত্রী শেখ হাসিনা, এটা আমরা বিশ্বাস করি। একটাদেরকেও আপনার ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ আব্দুল কাদের হৃদয় ভাই। আজকে আমাদের এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠানে লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা ইদ্রিস আলী ভাই, আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে ইদ্রিস আলী ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী এবং বাংলাদেশের জনগণ, এই তিনটি স্থান থেকে আপনি কিভাবে অনুধাবন করছেন যে আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় ফিরতে পারবে? ধন্যবাদ ইদ্রিস আলী ভাই, আপনার বক্তব্য। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আজকের এই সরাসরি লাইভ প্রোগ্রাম বাংলাদেশ এবং বাংলাদেশ তথাপিত সারা বহির্বিশ্বে আমার প্রাণপ্রিয় সংগঠন, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জন্মদাতা সংগঠন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সংগঠন, যত মুজিবীয় সৈনিক আছেন সবাইকে আমার বাংলাদেশ রাত, শুভ রাত। সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আমি বলতে গেলে সময় কুলাবে না, তবুও সারসংক্ষেপে আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিতে চাই। তিনটি প্রশ্নের উত্তর একটা উত্তরে পেয়ে যাবেন। আমি একজন তৃণমূল আওয়ামী লীগের কর্মী। আমি নয় কোনো নেতা, নয় কোনো পদবীর লোক। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি 5 আগস্টের পর থেকে। আমি আওয়ামী লীগের সুবিধা, আওয়ামী লীগের ক্ষমতা, আওয়ামী লীগের যে 16 বছরের দায়িত্ব ছিল, এই সময় আমি কতটা আওয়ামী লীগের মর্ম বুঝিনি। আওয়ামী লীগের পক্ষপাতিত্ব তেমন কিছু দেখিনি। 5 আগস্টের পরে কেন আমি আওয়ামী লীগ করলাম, এই প্রশ্নটার উত্তর সাধারণ লাইভে যতজন যুক্ত আছেন সকলের কাছে আমি প্রেরণ করতে চাই। এই বাংলাদেশ স্বাধীন হইতে পাকিস্তানের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে বঙ্গবন্ধুর নেতৃত্বে যার অবস্থান থেকে নিরস্ত্র বাঙালি 30 লক্ষ নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু এবং প্রতিবন্ধী নিহত হয়েছে। এই বাংলাদেশ রক্ষা করতে, স্বাধীন করতে 2 লক্ষ আপনার মা বোনের ইজ্জতের সংগ্রাম হারাইতে হয়েছে। পাকিস্তানি শত্রুরা রাতের আধারে নো অ্যালার্ট জারি ছাড়া, সিকল্যান্ড ছাড়া, পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়া ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। ইতিহাস থেকে জেনেছি, মায়ের কোল থেকে শিশুকে ছেড়ে নিয়ে দেয়ালের সাথে আজড়িয়ে মেরেছে।
এই স্বাধীনতার বাংলাদেশটা পাকিস্তানিদের হাতে আবার চলে গেল 5ই আগস্ট 2024 সালে। ওই দিন থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে আমি আমার জীবনের বাজি রেখে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে 100%, এটি কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুকে 75-এ নির্মম ভাবে এই বাঙালি জাতির গণশত্রুরা হত্যা করার পরে সপরিবারে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো লোক ছিল না। আওয়ামী লীগের পক্ষে তখন তো স্মার্ট মোবাইল যুগ ছিল না, রেডিও টেলিভিশন যাই ছিল, কোনো বেতার কেন্দ্রের নিউজ করে নাই। এই বঙ্গবন্ধুর জানাজাতে কাউকে আসতে দেয় না। বঙ্গবন্ধুর জন্য একটা মোমবাতি জ্বালায় না ব্যক্তিও ছিল না। যখন ওইখান থেকে এই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে, আর এখন তো শেখ হাসিনা বাংলাদেশি, ওনার অন্তত 4 কোটি ভক্ত শ্রোতা, দলীয় নেতা কর্মী, পদ পদবীর লোক রেখে গেছে। এখান থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ 5 আগস্ট 2024 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত সাধারণ মানুষ যেভাবে সাদায় মোব সন্ত্রাসীতে বিভিন্ন চোর ডাকাতি, হাইজাকার এবং লুটতরাজ, দেশ লুণ্ঠনকারীদের কবলে পড়েছে, এখান থেকেই যারা আওয়ামী লীগকে ভোট দিত না, যারা আওয়ামী লীগকে ঘৃণা করত, যাদের কাছে অন্যান্য ব্যক্তিরা আওয়ামী লীগকে ভুল বুঝেছিল, আওয়ামী লীগ একটি ইসলাম বিরোধী দল, আওয়ামী লীগ একটি দেশ বিরোধী দল, আওয়ামী লীগ আলেম ওলামাদের ফাঁসি দিয়ে আলার, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের নামে যে সমালোচনা গুলো যাদের কাছে করছিল, তারা আজকে বলে না, এটা তো আমাদের কাছে তারা ভুল শুনেছে, ভুল বুঝেছে। আজকে দেখতেছি তারা এই কর্মকাণ্ড করতেছে, আওয়ামী লীগ এগুলা করে নাই। অতএব ওই আওয়ামী লীগে ভোট না দেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য উদাত্ত মন, ভালোবাসা, আগ্রহ চেয়ে বসে আছে। আসেন সুন্দর একটি উদাহরণ দিই। গত 17 নভেম্বর রোজ সোমবার পৃথিবীর বুকে সবচেয়ে বড় সিনেমা হলের একটি ছবি শুটিং শেষ পর্ব, শেষ পার্ট দেখা হয়েছে। যেই নাটকের মঞ্চস্থ করেছিল অন্তত কোন নারী ছাড়া, কোন মডেলিং ছাড়া 3-4টা খলনায়ক। তাদের ভিতরে একজন আমাদের জাতীয় খলনায়ক, উনি রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী হিসাবে দাঁড়াইয়া শেখ হাসিনার যেই দণ্ডাদেশ দিয়েছে ফাঁসির রায়, এই ফাঁসির রায়টা সারা বাংলাদেশ নয়, তথাকথিত সারা বিশ্বে একটা হাসির পাত্র খোরাক হয়েছে, তামাশার খোরাক হয়েছে। এই হাসির রায় যখনই ঘোষণা হয়েছে, তখন আমি একটা নৃত্য দিয়েছি ঢোল বাজায়। আমার এক রুমমেট আমাকে বলতেছে, এইদিকে আওয়ামী লীগ করো, আবার শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছি, তুমি যে নৃত্য দাও। আমি বললাম, শেখ হাসিনা যদি বাংলাদেশে পুনর্বাসন হইতে কিছুদিন সময় অপেক্ষা করা লাগতো, এই রায়তে ওনাকে দ্রুত বাংলাদেশে আসার পথ সুগম করে দিল। তার কারণ হচ্ছে একটাই, এই যে অল্প সময়ের ভিতরে এত বিশাল একটি আলোচিত সমালোচিত মামলা সংক্ষেপে শেষ করে দিলেন। আন্তর্জাতিক জাতিসংঘের একজন ঘুষখোর ওই যে ব্লগার তুর্কু, ওই ডক্টর ইউনূসের সাথে বন্ধুত্ব একদম তারা অন্তরঙ্গ ভাবে, তাকে বাংলাদেশে আনি জুলাই অভ্যুত্থানের এটাকে ওই যে মাঠ পর্যায়ে না যাইয়া ওনাদের বাসাতে চায়ের টেবিলে বসি, এটা ওই যে ইয়া করলো, যে রিপোর্ট করলো, যে রিপোর্ট দিল জাতিসংঘের কাছে, ব্লগার, তুর্ক ব্লগার, এই সোরাই যে স্টেটমেন্ট জাতিসংঘের কাছে পৌঁছাইছে, সেই স্টেটমেন্টটা বিচারপতি গোলাম মর্তুজায় পড়ি ওই স্টেটমেন্টের উপরে রায় ঘোষণা করা হলো।
এই আদালতটি অতীতেও বিতর্কিত, বর্তমানে বিতর্কিত। এই রায়কে সারা পৃথিবী বিতর্কিত হিসেবে আপনার নিন্দা জানাইছে এবং সাংঘর্ষিক রায় জানাইছে। এই রায়তে শেখ হাসিনার পথ সুগম হয়েছে। তো প্রিয় দর্শক, প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থাপক, আপনার কাছে আমি তৃণমূল একজন কর্মী হিসেবে বলতে চাই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য একেবারেই অল ক্লিয়ার। বাংলাদেশের সাধারণ মানুষ বিমানবন্দর থেকে এমনকি ভারত থেকে শেখ হাসিনার মালা দিয়ে আনার জন্য বসে আছে। শুধু কয়েকটা মোপ সন্ত্রাসী এই বাংলাদেশে হট্টগোল করতেছে, যে মোপ সন্ত্রাসীদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীও নিরাপদ নাই। কেমনে দেখবো ভাই? বাংলাদেশে একযোগে এতগুলো থানা লুট করে এত দামি দামি আগ্নেয়াস্ত্র আপনার লুট হয়ে গেছে, এত দামি দামি আগ্নেয়াস্ত্র মোপ সন্ত্রাসীদের হাতে। কেমনে ওনাদের সাথে তো পাড়ার, এরা হলো জঙ্গি ট্রেডিং নিয়ে আসছে লাভ ওই আপনার আইএস থেকে, বিভিন্ন ইসলামী স্টেট দেশগুলো থেকে। এই বাংলাদেশটা ইসলাম হারা হয়ে যেতেছে, সব ইহুদি বসবাস করতেছে, এরকম ভুলভাল বুঝাই কিছু হোলাইনেরা ব্রেন ওয়াশ করি মাদ্রাসা মক্তব থেকে, তাদেরকে বিশ্ব থেকে জঙ্গি ট্রেডিং নিয়ে আসছে বাড়ি বাড়া অস্ত্র দিয়া। আজকে তারা মোট সন্ত্রাসী। আপনি দেখেন অস্ত্র নিয়ে আর্মি তাদের কাছে নিরস্ত্র মতো। পুলিশ প্রশাসন আজকে তাদের কাছে একটা খেলার পুতুল হয়ে গেছে। পুলিশ প্রশাসনের গায়ের উপরে ঢিল মারে, পুলিশ প্রশাসনের সামনে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করি, স্লোগান দেয়, আর্মির সামনে সেনাবাহিনীর সামনে বিভিন্ন ব্যঙ্গ স্লোগান দেয়। তারা যেন একদম সবাই বাক প্রতিবন্ধী হিসাবে এই সেনাবাহিনী প্রশাসন, পুলিশ বাহিনী প্রশাসনে তারা যোগ দিয়েছে। কোনো কথা নাই, কথা কই থেকে থাকবো? মুখে তো কস্টিপ লাগাই দিছে ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব তো মুখে কস্টিপ লাগাই দিছে, স্টপ ইউর মাউথ, কোনো কথা হবে না, মুখ দিয়ে কোনো কথা বার হইব না। পোলাইনে যদি তোমাদের মুখের উপর উঠি প্রস্রাব করে দেই, তোমরা চুপচাপ থাকবে। দেখেন বাংলাদেশটা একটা 3 টাকার তাসের খেলা বানালাইছি। কেমন সিনেমার শুটিং হয়েছে, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া, সাধারণ জনগণ, রেডিও, টেলিভিশন, বহির্বিশ্ব সবাই সিসি ক্যামেরার মতন বড় পর্দা নিয়ে তাকিয়ে বসে আছে কখন জানি শেখ হাসিনার রায় দেয়। এ ফাঁকে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হেলিকপ্টার নিয়ে সোজা করে চট্টগ্রাম চলে গেছে। যাওয়ার পরে আমেরিকারে বলছে, বাবুরে শেখ হাসিনার ক্ষমতা থেকে সরানোর জন্য যে কমিটমেন্ট আপনাদের সাথে আমি করেছি, আমার তো হায়াত ফুরাই আসছে, সময় বিশেষ, আমি তো নির্বাচন পরে যাবো, আপনাদের কমিটমেন্টটা আমি পূরণ করে দিই। আপনাদের কমিটমেন্টের ভিতরে চট্টগ্রাম বন্দর আপনাদেরকে দিব বলে এই শেখ হাসিনাকে আমরা সরাইছি। অতএব আমি দেশের মানুষ, সাংবাদিক, মিডিয়া সবাই আন্তর্জাতিক ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের দিকে এই ফাঁকে দিয়ে আমরা চলে আসেন, আস্তে আস্তে সরিষাকর করে দিই, বিনা টেন্ডার, বিনা চুক্তি, বিনা কথা আস্তে আস্তে কাম করে দিয়েছে চট্টগ্রাম বন্দর। আমি ভাবলাম, বুঝলাম হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ইন্ডিয়াতে ইনভেস্ট হলো, আসলো, কিন্তু এর জন্য কি বাংলাদেশের আপনার সম্পদ অন্য রাজ্যে বিক্রি করে দিব? এর জন্য কি পদ্মা সেতু অন্যকে দিয়ে বিক্রি করে দিই, তাদের ইনকামে জায়গা করে দিব? আরেকটা বিষয়, 22 বার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা, রাখে আল্লাহ মারে কি? একটা বারও পারেন নাই। 23 বারের মতন গণভাবে ছুটি আসছিল মুখ সন্ত্রাসীরা পিপিলিকার মতো, মাত্র 1 মিনিটের ভিতরে তিনি রক্ষা পেয়েছেন। 24 বারের মতো তারা একটা ফাঁসির রায় ঘোষণা করছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। ইনশাআল্লাহ পারবে না। আমি তৃণমূল আওয়ামী লীগ বিশ্বাস করি মনে প্রাণে, হয়তোবা আমি থাকবো না, হয়তোবা আমি মুখ সন্ত্রাসের কবলে পড়বো, হয়তোবা আমি ওই জঙ্গিদের টার্গেটে থাকবো, হয়তোবা ওই বর্তমান উপদেষ্টাদের প্রশাসনের টার্গেটে থাকবো। তবে একটা কথা বলে দিচ্ছি, পর জন্ম তরুণ ভাইরা আমার,
ভুল করে চলে ভাই। ভুলটা শুধরাবে কেমনে তোমরাই ভালো জানো। তোমরা বড় ধরনের ভুল করে ফেলেছ। তোমরা প্রত্যেকটা বছরের জানুয়ারি মাসের প্রথম দিন প্রাইমারি থেকে কলেজ পড়ুয়া ছাত্ররা যারা বিনা পয়সায় বই পাইছো তোমরা এবার, যারা তোমরা বাংলাদেশের বেকারত্ব দূর করে এই বাংলাদেশটাকে পৃথিবীর উন্নত একটি রাষ্ট্র তৈরি করলো, যিনি বাংলাদেশটার একটা দ্বিতীয় সিঙ্গাপুর বানাই দিল, যিনি তোমাদের জন্য, তোমাদের আব্বা আম্মার জন্য অটো, জামাত, বিএনপি, শিবির যেই হইব হোক 65 বছর হইলেই বয়স্ক ভাতা দিত, যিনি তুমি যে তোমার মায়ের কোন পেট হইয়া আসছো, তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে শেখ হাসিনা ভাতা দিছে। এই 15 মাসে তুমি কি পাইছো? তুমি জুলাই যুদ্ধ মানে আমি, তুমি কিসের কোন দেশের সাথে যুদ্ধ করছো ভাইয়া? কোন রাষ্ট্রের জন্য যুদ্ধ করছো? এখন বলবো তুমি আসো নভেম্বর যুদ্ধ হও, তোমার দেশটা তো আমেরিকা নিয়ে যাচ্ছে। তুমি তো যুদ্ধ করছো রাজনৈতিক ফায়দা করার জন্য, তুমি যুদ্ধ করছো উপদেষ্টা হওয়ার জন্য, তুমি যুদ্ধ করছো একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, তুমি যুদ্ধ করছো বাংলাদেশে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর তথাকথিত বন্যা কবলিত বন্যার্থদের ত্রাণের টাকা আত্মসাৎ করার জন্য। তুমি জুলাই যোদ্ধা ভাই, তোমাকে আমি সেলুট করি। তবে প্রশ্ন তোমার কাছে আমার একটা, সাধারণ আমি একজন তৃণমূলের লোক, আমি একজন চায়ের দোকানদার মেসিয়া, আমি সাধারণ প্রশ্ন আমার, এগুলা বাদ দাও ভাই, আত্মশুদ্ধিতে আসো। শেখ হাসিনার ফাঁসির রায় তোমরা যাই দেওয়ার দিছ, বাকিটা শেখ হাসিনা, আন্তর্জাতিক এবং দেশের জনগণ বুঝবে ইনশাল্লাহ। রাখে আল্লাহ মারেকে, যদি ওনার হায়াত শেষ হয়ে যায় উনি যাবে গা, আর যদি হায়াত থাকে ওই ফাঁসির রায় উনি কার্যকর করবে, উনি নিজেই করবে। কারা কারা এই ফাঁসি কার্যকরের রায় ভিতরে ঢুকবে এটা অলরেডি দেশের জনগণই বলে দিবে। মানুষের বাড়ি ঘরে আগুন, মানুষকে শান্তিপূর্ণভাবে বউ বাচ্চা নিয়ে বাড়িতে না থাকা দেওয়া, মানুষকে অল্প কি একটা কথা বললেই একটা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মুখ সন্ত্রাসী করে পিটিয়ে মেরে ফেলা, দিনের আধারে রাতের পহরে কেউ ঘুমাতে পারে না, কেউ চলতে পারে না, ব্যাংক ব্যালেন্স দেওয়ালি হয়ে গেছে, দেশ আজ ত্বরান্বিত, দেশ আজ হাহাকার করতেছে। আপনারা দেশে হাতে তালি দিচ্ছেন, আজ দেশ 15 মাস কি দিয়ে চালাইছেন আমরা সাধারণ তৃণমূল জানি, সম্পূর্ণ আওয়ামী লীগের টাকা পয়সা দিয়ে, তাদের সম্পত্তি, তাদের বাড়িঘর, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের অর্থ সবকিছু আপনারা হাতিয়ে নিয়ে এটা দিয়ে কোন রকম আলুর দাম সস্তা রাখি দেশের মানুষকে বুঝাইছেন আমরা সবকিছু সস্তা রাখছি। ভাই ক্ষমা দেন, এভাবে দেশ চলে না। দেশ চালাইতে হয় কিভাবে সেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি আপনাদের সামনে যে কোনো সময় বিজয়ের নিশানা নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, আপনারা যা অন্যায় করছেন তা আপনাদেরকে বের দেওয়া হবে না। আওয়ামী লীগ এত খারাপ না। আওয়ামী লীগের স্লোগানে লেখা আছে শান্তি প্রিয় দল, শিক্ষার সাথে প্রগতি, আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের বিচার করবে তাদেরই যারা আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করে এই আওয়ামী লীগটাকে ধ্বংস করছে, তাদের বিচার প্রথমত হবে। এই আওয়ামী লীগ ধ্বংস করার মূল কারণ আওয়ামী লীগের লোকজন। আপনারা যারা বিএনপি থেকে, জামাত থেকে, বিভিন্ন দল থেকে টাকা দিয়া আমাদের এমপি মন্ত্রীদের ভোগ করিয়া আপনাদের ছেলে পেলেদের চাকরি দিচ্ছেন, আপনারা পদ পদবি নিচ্ছেন, আপনারা তো আস্তে আস্তে মাকড়সার মতন শেখ হাসিনা রেখেছেন। একটা মাকড়সায় বাচ্চা দিলে বাচ্চাগুলো তো মাকড়সা খাই ফেলা, ঠিক সেম আপনারাই করছেন। তো আপনাদের বিচার আওয়ামী লীগই করবে। কিন্তু আর ছাত্র যারা, আপনারা যারা হইলের করতেছেন, আপনারা অন্যের বুদ্ধিতে ধরছেন, আপনাদের হিসাব তেমন নিবে না। তবে সদর হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ উপস্থিতিকে। সালাম। জি, ধন্যবাদ আমাদের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ
সাধারণ কর্মী ইদ্রিস আলী ভাই। ইদ্রিস আলী ভাই, আপনি অত্যন্ত বিশ্লেষণ করে বুঝাতে সক্ষম হয়েছেন। আসলে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ একটি অবৈধ দখলদার সরকারের হাতে জিম্মি রয়েছে। এদেশের জনগণ জিম্মি হয়ে আছে, স্বাধীন সার্বভৌম আজকে জিম্মি। তো আজকে আমি ফিরে আসতে চাই আমাদের তথ্য গবেষণা উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া হেভেন ভাইয়ের কাছে। আমার প্রশ্নটা হলো, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য তৃণমূলের নেতাকর্মী চেষ্টা করে চলেছে, এটা দৃশ্যমান। বাংলাদেশের রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, দিনমজুর, কুলি, শ্রমিক, সাধারণ যে জনতা, এই জনতাদের মুখে আজকে একটাই প্রত্যাশা, একটাই বক্তব্য, একটাই কথা, বঙ্গবন্ধু কন্যা মুজিব বেটি, মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে তারা দেশে ফিরিয়ে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টায় অব্যাহত রয়েছে। তো এই বিষয়ে আপনার আমাদের এই দলের পক্ষ থেকে যে আন্তর্জাতিকভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আন্তর্জাতিকভাবে আমাদের দল এই অবৈধ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এই অবৈধ সরকারকে কিভাবে পরাজিত করতে পারে, এই বিষয়ে যদি আপনি কিছুটা সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলতেন হেভেন ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আপনি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় আবার রাষ্ট্রীয় প্রধান হিসাবে ক্ষমতা বসানোর জন্য এ দেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সহ শিক্ষিত সর্বস্তরের মানুষ, যেরকম আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ সর্বস্তরের জনতায় রাজপথে নেমেছিল, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য এবং সসম্মানে ওনারে পুনরায় আবার ক্ষমতায় ফিরে দেওয়ার জন্য এই দেশের সর্বস্তরের মানুষ কাজ করে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এদেশের গরিব, অসহায় ও সচ্ছল গ্রামের মহিলারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নফল নামাজ পড়ে, রোজা রাখে, দোয়া করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আবার আমাদের দেশে ফিরে আসে। এদেশের রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, অসহায় অসচ্ছল মানুষগুলো তারা বিভিন্নভাবে মান্যত করে এবং তারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, এগুলো ভাইরাল হয়েছে, যে তারা অত্যন্ত কষ্টের দিন যাপন করছে। তাদের যে আগের যে ইনকাম ছিল, সেই ইনকাম অনুযায়ী তারা তাদের এখন বর্তমান ইনকামে তাদের পরিবার চালানো খুব কষ্ট হয়। তারা এখন বলে আমরা আগেই ভালো ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর আমলে আমরা নিরাপদ ছিলাম, স্বচ্ছন্দ বোধ করতাম, আমাদের জীবনযাত্রার মান খুব স্বাভাবিক ছিল। এখন মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো আমরা ক্রয় করতে অক্ষম। তা আপনি দেখেন এই দেশের যে অর্থনৈতিক মেরুদণ্ড অবৈধ অসাংবিধানিক ডক্টর ইউনূস ভেঙে দিয়েছেন। 5ই আগস্টের পর আপনি হয়তো জানবেন, বিভিন্ন মিডিয়া আপনি দেখছেন
যে বাংলাদেশের 200-র উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এই যে অর্থনৈতিক যে একটা ক্ষতিগ্রস্ত, এবং আপনি এইটাও দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে যখন জনগণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রাজপথে আন্দোলন, সুশৃঙ্খল আন্দোলন করে, তখন এগুলোকে দমন পীড়নের জন্য জামাত, বিএনপি এবং ইউনূসের একটি মহল বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এগুলোকে থামানোর জন্য তারা চেষ্টা করছে। এবং আপনি দেখছেন বাংলাদেশের ইতিহাসে, 54 বছর ইতিহাসে বাংলাদেশের যে আন্তর্জাতিক এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ড ঘটেছে, হাজার হাজার কোটি টাকা যে পুড়ে ছাই হয়েছে, এগুলো নিয়ে কেউ এখন টকশোতে আলোচনা করে না। আপনি দেখেছেন যে আমাদের যে বন্দর, চট্টগ্রামের যে বন্দর, সে বন্দর বিদেশের সাথে চুক্তি হয়েছে, এগুলো নিয়ে টকশোতে আলাপ আলোচনা হয় না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন যে কোনো একটা তুচ্ছ-তাচ্ছিল্য বিষয় নিয়ে টকশোতে মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতেন, অসম্মানিক আচরণ করতেন। এখন আমরা বুঝতে পেরেছি কারা এরকম করছিল এবং কারা কাদের সাথে যোগাযোগ ছিল, এখন তারা সুস্পষ্টভাবে আমরা এখন দেখতে পাচ্ছি। তাই আমি আশা রাখবো এই দেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর সহ সর্বস্তরের সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা, বিশ্বাস, সম্মান, ভালোবাসা সব আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই সাধারণ মানুষকে নিয়েই উনি জীবনযাপন করতেন, উনি ওনার রাষ্ট্র পরিচালনা করছেন। উনি সাধারণ মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, তার অনেক সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে এই দেশকে কিভাবে অসচ্ছল এবং গরিব অসহায় থেকে মুক্ত করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিভিন্নভাবে তিনি পরিকল্পনা করেছেন। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আজকে দেশ একটি, যে আপনারা দেখছেন যে আমাদের যে যে আমরা যেভাবে ফিরে দাঁড়িয়েছিলাম, যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো আমাদেরকে বলতো যে তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন, সেগুলোকে ধ্বংস করার জন্য যে ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশের যে একটি সংঘাত ঘটিয়ে, এই জঙ্গি সংঘাত ঘটিয়ে এই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে উনি ক্ষমতায় গ্রহণ করেছেন। তো এটা সাধারণ মানুষ জেনে গেছে। ওনার আয়নাঘর এবং বিভিন্ন যে নাটকগুলো উনি সাজিয়েছিলেন, সবগুলো এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। উনি গুজবের উপরে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছেন, ইতিমধ্যে সবাই জানছে, এবং সাধারণ মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। এবং পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় তিনি ইজ্জত হন, আর যাকে বিয়োজ্জিত করে সে বিয়োজ্জিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি ইজ্জত দিয়েছেন, সেজন্য এদেশের মানুষ বিভিন্ন প্রার্থনার মাধ্যমে, নফল রোজা, নামাজ, দান সৎকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় বসাইতে চায়। আর ডক্টর ইউনূসকে এখনো মানুষ 85 বছর বয়সে মানুষকে সুদী বলে, বাটপার বলে, বিভিন্ন ভাবে অসম্মানী করে, তাকে গালাগালি করে। তাই আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সসম্মানে ফিরে আসবেন, আমরা এটা বিশ্বাস করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, আমার সহযোদ্ধা হেভেন ভাই। আপনি অত্যন্ত নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে আমার প্রশ্নের উত্তরটা আপনি তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।
আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী মুজিবুর সালাম জানাচ্ছি। আজকে বাংলাদেশ এটা তো এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের ইতিহাস, যে ইতিহাসের মধ্য দিয়ে যে রাষ্ট্র গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আজকে বাংলাদেশের ক্ষমতা যারা দখল করেছে, অবৈধ দখলদার ইউনুস গংরা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমাপ্তি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তো এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে আমাদের এখানে সম্মানিত অতিথি ইদ্রিস আলী ভাইয়ের কাছে। আমি আবার আসতেছি একটা প্রশ্ন নিয়ে, যে আজকে বঙ্গবন্ধুর বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সাংবিধানিক বাংলাদেশ, এই বাংলাদেশ একটি অবৈধ অসাংবিধানিক শাসন ব্যবস্থায় জর্জরিত। অবৈধ অসাংবিধানিক শাসন ব্যবস্থায় জর্জরিত। ইহার ফলে অবৈধ বিচার বিভাগ, অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ সরকার, অবৈধ বিচার বিভাগ, অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ সরকার, এই তিনটি বিষয় আজকে আমাদের জীবনে অসাংবিধানিক শাসন ব্যবস্থা। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি বা 15 কোটি বা 17 কোটি মানুষ, যারাই আমরা যেই 15 থেকে 18 কোটি মানুষ রয়েছি, আজকে এই মানুষ অবৈধ সরকারের জিম্মি দশায় পরাধীনতার শিকলে আবদ্ধ। কারণ আমরা জয় বাংলা বলতে গেলে আমাদেরকে মব ভায়োলেন্স করা হয় আমাদের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর নাম বলতে গেলে, আওয়ামী লীগের নাম বলতে গেলে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে, বেআইনিভাবে, অগণতান্ত্রিকভাবে আমাদের বিরুদ্ধে অপশাসন প্রয়োগ করা হয় সরকার এবং সরকারের সহযোগী অশুভ শক্তি, যারা এই সরকারের যোগ শক্তি হিসাবে রাজনীতি করে চলেছেন এই বাংলার মাটিতে। তা আমার প্রশ্ন হলো, এই গুটি কয়েক রাজনৈতিক দল, গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তির কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ জিম্মি হয়ে আছে। এই জিম্মি দশা থেকে জনগণকে সাথে নিয়ে আমরা কিভাবে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করব, এই বিষয়ে আমি জনাব ইদ্রিস আলী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ইদ্রিস আলী ভাই। ধন্যবাদ। করতে যদি এত সময় লাগে, মূল বিষয় হচ্ছে রাত যত গভীর হয় সকাল কিন্তু তত কাছে, এটা কিন্তু হিসাব রাখতে হবে। আপনার এদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মী বা দেশের জনগণ সোচ্চার হইয়া এদের পদত্যাগ করানো, এদেরকে হটানো, আমার কাছে এটা দুই বিষয়, এটা অকল্পনীয়। কারণ আমি তো প্রথমে বলছি, এদের কাছে জঙ্গির বিস্ফোরক বিভিন্ন অস্ত্র আছে, মানুষ জীবনের বলি দেওয়ার দরকার নাই। গজব আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে গজব একদম সন্নিকটে চলে গিয়েছে ভাই। কিরকম গজব হলো আপনারা কদি, আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা তৃণমূল আওয়ামী লীগ বা দেশের জনগণ এদের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়ে গুলি খেয়ে দরকার নাই, মব সন্ত্রাসীর আওতা হয়ে যাবার দরকার নেই। এখানে আমরা কুল পাইতাম না। এখন অনন্ত ছোট বিঘুরে দিয়ে আমরা হাঁটতেছি।
এরা এদেরকে ধ্বংস করবে। নরমুদ কত বড় শক্তিধর ছিল, হেতারে হাতে গোদা মনে করছিল, মশাই গিয়া কানে দিয়ে ঢুকে মাথা ঢুকছে আর পাইয়ে হাতে হাতে নিজে শেষ পুরোটা দিচ্ছে, বেশি কিছু লাগে না। আপনি দেখেন তাদের ধ্বংস একেবারে চুলার দুয়ারে হয়েছে, শুধু চুলার লার্গিটারে চুলার ভিতরে দিলে জলি এতে ছাই হয়ে যাবে। আপনি গতকালকে দেখেন এনসিবির 2 বাগান নেতা অস্ত্র গ্রেপ্তার। দেখেন আপনার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ বরিশালে, বিএনপির মিষ্টি বিতরণ করতে দেয় এক যুব দল সেখানে কাইতই চিত্তই মরে গেছে। এর বাইরে সাক্ষাৎকার দিল, ওই মিছিলে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আমিও ছিলাম, এর বাইরের কথা আর। তো দেখলাম যে এদিকে একটু ধাক্কা ধাক্কি হইতেছে, তো আমি তাকাইলাম ওই ধাক্কা ধাক্কি কেন হইতেছে, হাতাহাতি হইতেছে, তেমন মারপিট হইতেছে না। দেখলাম আমার বাইটা কাইতই একটা ব্যানগার উপরে পড়ে গেছে। পরে আমি মনে করলাম বা কোনো কারো ধাক্কায় বা কোনো গুতাগাতি ঠেলা ঢেলিতে বা মিষ্টি ভাড়াবাড়িতে কোনো পড়ে গেছে নি কেন, যাই বাইটারে ধরতে গেলাম, দেখলাম যে রক্তে সাগর হয়ে গেছে। বললাম কি লো, দেখলাম বাইরে এখান থেকে একদম ফুল মিষ্টি ইয়েন দিয়ে বার হয়ে গেছে, ইয়েন দিয়ে মশা দিছে। দেখেন শেখ হাসিনার রায় দিল, ঢাকা মেল একার মূল ফটকে বিএনপির খুব বাঘা এক নেতা খোলা থেকে আস্তুস করে গুলি করে চলে গেল। পরে বললাম এটা দলীয় বন্ধন। এদের আমি বলি শেখ হাসিনার দলকে ফিরিয়ে আনার জন্য তৃণমূল আওয়ামী লীগ এদের সামনে দাঁড়াতে পারবে না ভাই, এটা রিয়েল যেটা বাস্তব কথা, এটা বলতে হবে। কেননা ওই তৃণমূল আওয়ামী লীগটারে দলের লোকগুলারে পরিচালিত করার মতো সাংগঠনিক লোক দায়িত্ববান এখন কেউ নাই রে ভাই, কেউ নাই। কে কারে চালাবো, কে কারে টাইনবো? আপনি একটা আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও বড় ধরনের একটা কর্মসূচি আপনি দিলেন, অনলাইনে দেন আর ভেরিফাই পেজে দেন, যেমনি দিছেন, কিন্তু সেই কর্মসূচিটা সফল করার জন্য আপনার অনেকগুলো কর্মসূচি আপনার হাতে নিতে হবে। আপনি যিনি দায়িত্বে আছেন, শেখ হাসিনার দরকার নাই, প্রত্যেক জেলা উপজেলা তো লোক আছে, পদ পদবী লোক আছে, কমিটি গুলো তো ডিসমিস হয় না, কমিটির লোকগুলা তো সবাই আর ওই যে মোট সন্ত্রাস করে মারিয়ে লানো ফাঁসি রায় দিল আর সব কারাগারও নাই, সবাই যার যার অবস্থান থেকে আছে এবং ঘটতে থাকার বিদেশে থাক যে যেখানে থাকো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে 24 ঘন্টা উনি দেখতেছেন। আপনাকে একটা কথা বলি, অর্থের জন্য রক্ত দেয়। আপনি দেখেন সেই দিন জুলাই ওই যে ছাত্ররা কোটা নিয়ে যে ব্যামরুদ আন্দোলন করছে, সেখানে কি শুধু শুধু নিজের বাড়িতে খায় আন্দোলন করছে না রে ভাই, ও দিছে তুই মূল্য লাখ টাকা 22 লাখ টাকা, অন্য হচ্ছে এক একটা পরিবার কোটি কোটি টিয়ার সাগর হয়ে গেছে। যে কোনো আন্দোলন সংগ্রাম তৃণমূল সংঘবদ্ধ করতে হলে একজন ক্যাপ্টেন লাগে, একজন রেফারি লাগে, একজন দলনেতা লাগে, একজন পরিচালক লাগে। তৃণমূল খাইলা হাউ খাউ করে চিন্তা ঠিক আছে প্রচুর। আপনি এখন ফেয়ার প্লে ইলেকশনে আওয়ামী লীগকে ডাকেন, ভোটের বাক্সা বসা কিছু করে যান, সেখানে যার যার মতো করে ভোট দেন, ডাইলে দেখবেন আওয়ামী লীগ আবারও ওই। কিরে ভাই, এটারও তো দামিও রাখা যায় না। এই ভোট কি দিল, সারা বছর শুনি এলাম রাতে ভোট হয়ে গেছে, আওয়ামী লীগে একজনে 300 ভোট দিচ্ছে, 2 জনের টিম পাচ্ছে, সব ভোট আওয়ামী লীগের দিতে কেন ভোট দিতে দেয় না, নিজেরাই কারচুপি করে। এখন আওয়ামী লীগ ক্ষমতা নেয়, এখন আপনার ডক্টর ইউনূসের বিশ্বাস করি ঠিক আছে কাকা, আপনি নির্বাচন দেন, নির্বাচনে শুধু আওয়ামী লীগকে ওয়েলকাম করেন। ওরা নিজেরাই জানে আওয়ামী লীগ জিতে যাবে, এই জন্য এটারে নির্বাচন থেকে বাদ, নির্বাচনে আসার সুযোগ দিচ্ছে। কারণ ওরা 100% জানে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে প্রচুর পরিমাণে লোক বসে রয়েছে, বিশাল ভোট দেয়। আপনি দেখেন কালকে বিশ্বের একটি গণমাধ্যমে আসছে আওয়ামী লীগের এখনো ভোট জরিপে আপনার 60-70% মতো উপরে। আল্লাহর গজব কি, সব ওই যে আমাদের শফিকুল ইসলাম উপদেষ্টার একজন সচিব, উনি প্রায় টাইমে বলে আওয়ামী লীগ আর নাই,
আওয়ামী লীগের খুঁজিও পাওয়া যায় না। আওয়ামী লীগের নাই তো নাই, এখন তৃণমূলের কোনো কর্মীও নাই, ভোটারও নাই। তোমার এই লিক্সার, তোমার ওই ডাস্টবিনটারে বসাও ভোটার বাক্সা বলি, দেখি সেখানে আওয়ামী লীগের ভোট করে কিনা। তো বলতেছি, এই আওয়ামী লীগ তেল ঘুরে দাঁড়াতে হলে আল্লাহর গজব ওই নমরুদের মাথার উপরে করতে হবে, আর ফুটবেই, অচিরেই পড়বে। আপনি দেখেন, মা নামাজ পড়তেছে, ছেলে আওয়ামী লীগের একটা পদে আছে, ছেলেকে পাইল না, তারা মাকে নামাজরত অবস্থায় বাড়ি দিয়ে মারি ফেলাইল। এটা আমাদের নোয়াখালীতে দেখেন, ছেলে না, মা নামাজ পড়তেছে, মাকে নামাজের বিছনাত মারি ফেলাইল। কত ছেলেকে এদিন, মেয়েকে এদিন বাবা হারা করলো, পিটিয়ে মেরে ফেলা হলো, কত মায়ের বুক খালি করলো, কত স্ত্রী স্বামী হারালো, বিধবা হলো। এদের শ্বাস প্রশ্বাস, মাটি, আকাশ বাতাস, জল, পশু পাখি, পাহাড় পর্বত, চুদ, সান, সূরজ কিভাবে সহ্য করবে ভাই? পাপ যতই কঠিন হয়, যত কারো হয়, তত ওই পাপিষ্ঠ ব্যক্তি হাস্যবান থাকে, ক্ষমতাধর থাকে। খাস করে পাপটা যখন তার চাপি ধরে, তখন পৃথিবীতে আর তার কেউ নেই। আসেন, 5 আগস্ট 2024 আওয়ামী লীগের অধঃপতন, এটাও ভাই আল্লাহ তাআলার একটা গজব। এটারে কে অবিশ্বাস করে পালাইবার দরকার নাই, কারণ এই গজবটা আওয়ামী লীগের লোক, তৃণমূল আঙ্গমত কর্মীরা যারা নিবেদিত এই দলকে ভালোবাসতো, মিছিলে যাইয়া জোতা হারাই চলিয়ে আসতো, চা বিস্কিটের আশায় ওই মিছিলে না যাইতো, মিছিলে স্লোগানে জয় বাংলা ডাকে সামনে জয় দিতে যাইয়া স্লোগানের বলিদার হইতো, মাইক্রোফোন হাতে নিয়ে মিছিলে দৌড়াইতো, যারা স্বেচ্ছায় আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে ভালোবাসতো, তাদেরকে কিন্তু দলের সাতটা গানটা নেওয়ার জন্য পদবদলী লোকেরা দেন ভাই। এই লোকগুলোর শ্বাস নিঃশ্বাস আছে। যেমন আমার মতন ব্যক্তি, শুনেন, আমি আওয়ামী লীগ করি, তৃণমূল দলকে ভালোবাসি, ইউনিয়ন পর্যায়ে নৌকার নমিনেশন দেওয়ার কারণে কত বড় আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। চেয়ারম্যান যিনি নমিনেশন করেছে তিনি ওয়েলকাম, তার লোকজন সব আসতেছে, তার প্রতিযোগী যে 2-3টা নমিনেশন হয়েছে, এরা তো ফাইনাল, তাদের একজন প্রার্থী হয়ে গেছে। এখন এখানে কেউ এই গ্রুপ করে, কে এই গ্রুপ করে, মামলা দিয়া আমাদের আওয়ামী লীগের চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের, উনি যিনি তার প্রতিদ্বন্দ্বী, তাকে ভোট দিলাম কেন, আমাকে মিথ্যা একটা খারাপ নষ্ট মহিলা দিয়া আপনার দর্শন মামলা দিয়ে 2টা বছর জেল কাটাইছে, মনে হয় আমার ফাঁসি হয়েছে। আমার সুন্দর সংসার 10 বছর গেছে, আমার বউ বাচ্চা না খাই না দাই, ডেলাই ডেলাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছি। আমার জীবনটা বাঁচানোর জন্য, আমাকে মিথ্যা মামলা থেকে বাঁচানোর জন্য 17 লক্ষ টাকা ইনভেস্ট করছে। আমার একটা দোকান ছিল, দোকানটা বিক্রি করে দিয়েছে, তখন আমিও তো বন্ধ করে দিচ্ছি ভাই। বাস্তব কথা, যেটা রিয়েলি টক শুনতে বলতে হয়। আমিও তো এই যে তৃণমূল কর্মীদের শ্বাস নিঃশ্বাসের কারণে আজকের এই নেত্রীর দোষ নাই। যারা এই দলের, আপনি দেখেন আজকে তৃণমূল আওয়ামী লীগের অনেক শাসা, অনেক কৃষক, অনেক শ্রমিকের ছেলেটা পড়ালেখা করে শিক্ষিত হয়েছে, সার্টিফিকেট অর্জন করছে, তার বড় মনের আশা আছে, আমি তো আওয়ামী লীগকে ভোট দিই, আমি তো আওয়ামী লীগ করি, আমার ছেলেটাকে মনে হয় ভালো একটা চাকরি যাবে। আর চাকরির জায়গাতে বীর কাছে গেছে, আমার কোটাতে সর্বপ্রথম 8 লাখ টাকা আপনি পালাই দিয়ে টাকার জন্য তার ছেলেটা চাকরি। এই কারণে এই অবস্থা। ইনশাল্লাহ ভাই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, তৃণমূলের দোয়া আছে, নির্যাতিত মানুষের দোয়া আছে, আমাদের দোয়া আছে, আর নমরুদুর আল্লাহর গজব আকাশ থেকেই পড়বে। সবাই, এই হলো আমার প্রশ্নের উত্তর। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। ধন্যবাদ, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। ধন্যবাদ সম্মানিত ইদ্রিস আলী ভাই। এখানে আর সংক্ষিপ্ত 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আব্দুল কাদের হৃদয় ভাইয়ের কাছে, যে আয়নাঘর এই অবৈধ সরকার ইউনূস গংদের গংরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখন আয়নাঘর নামক একটি শব্দ, একটি বিষয় বাংলাদেশের মিডিয়া, সাধারণ জনগণের কাছে
কৌতূহলের জন্ম দিয়েছে। সেই কৌতূহল আয়নাঘর আজকে মিডিয়াতে নেই, সাধারণ মানুষের জনগণের মুখে নেই। তো এই আয়নাঘর সম্পর্কে আব্দুল কাদের হৃদয় ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু সংক্ষিপ্ত বলার জন্য আয়নাঘর সম্পর্কে সংক্ষিপ্ত করে পারে আপনি বলেন। ধন্যবাদ প্রিয় ভাই। কথা হচ্ছে আয়নাগর নামে যদি থাকতো কিছু বা কোনো কিছু থাকতো, তাহলে এতদিনে আপনার হচ্ছে সুৎকুর ইউনুসের বাচ্চা ও বের করে ফেলতো। তো এটা নেই, এটা বুয়া কথা, এবং এটা হচ্ছে গিয়ে একটা বানোয়াট কথা, এবং একটা আপনার আওয়ামী লীগকে বা বাংলাদেশ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে একটা আপনার ওই ওই যে কথা আছে না, আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে যে যার নাই তার খেয়ে দে, তার কোনো কাজ নাই। তো ওই রকম হয়ে গেল, ওটা বের করছে বুয়া একটা কথা, যাতে আপনার নেত্রীকে বদনাম করতে পারে বা একটা মানহানি করতে পারে। নেত্রী আয়নাগর তৈরি করছে, মানুষজনকে এখানে খুন করছে, এটা সেটা হেনতেন, এটা কথা বলে কারা আপনি দেখবেন লক্ষ্য করে, এটা বলে বিএনপি এবং জামাত শিবির এবং এনসিপির যারা আপনার কথিত এক ছিল এখনো। এরা আপনার যখন দেখবে আওয়ামী লীগ আইসা পড়তেছে, নামতেছে, মাঠে নামতেছে, তখনই ঐক্যের কথা বলে এরা এক হয়ে যাবে, নইলে এরা এক না, আপনার একে আরেকজনকে গালাগালি করবে। গতকালকেও দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন তারা নিজেদের মধ্যে আপনার তুই অতটা খাইছস, তুই অত টাকা খাইছস, মানে আমাদের খানাই ঘাটে তো পুষতে, আবার তারা বন্ধু, আবার তারা বিএনপি করে, আবার গালাগালি করে, তুই তো অন্য দখলবাজি করছ, তুই তো অন্য চাঁদাবাজি করছ, তুই জ্ঞান দেশ কেনে পুষ্টি দিয়া, আমরা তো দুর্দিনের কর্মী, মানে ওই রকম। এখন যদি তারার মাঝে এইরকম হয়, তারা খাইতো কি তার বাইতো কি, তারা তো ওই যে আপনার পাথরের 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলবো আর ওলা যান বাঁচাইবো, তারা আয়নাগর টুকাইবো নি। আর আয়নাগর বার করে গিয়ে আপনি খেয়াল করবেন, এটা জামাত শিবির প্ল্যান কাটার বার করে বড় বড় আপনার অপবাদ তুলেন নেত্রীর উপরে, এটা হলো গিয়ে জামাত শিবিরের কাজ, যারা আপনার তারা মানে তারা ব্রেন ইউজ করে, ব্রেন দিয়ে কাজ করে, কোটি 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 টাকা আপনার তারা নেন, এটা কইতেও পারে না এবং জানেও না, এটা এটা ইউনুসের লগে মিলিয়া। ধন্যবাদ ভাই। জি জি হৃদয় ভাই, আপনাকে এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল, আয়নাগর যখন এই যে এই অবৈধ সরকার আসার পর যখন মানুষের কাছে আলোচিত ছিল, আজকে নির্বাচনও আমরা দেখতেছি মানুষের কাছে আলোচিত, কিন্তু এখন আর আয়নাগর নাই, মানুষের মুখেও নাই, বুকেও নাই, মিডিয়াতেও নাই, পেপার পত্রিকাও নাই। এখন দেখতেছি নির্বাচন। এই আয়নাগরের মতোই কি নির্বাচনের পরিস্থিতি উপলব্ধি করা যায়? যেমন এখন নির্বাচন আলোচিত, নির্বাচন অনেক কিছু এদেশে হয়তো 2026-এর 5ই ফেব্রুয়ারির পরে হয়তো নির্বাচন আয়নাগরের মতো হারিয়ে যেতে পারে কিনা, একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। হাসির কথা, এটা এখানে হাসির কথা হচ্ছে গিয়ে বিশেষ করে আপনি একটা জিনিস দেখবেন যে আপনাকে যদি আমি জিনিসটা না দেই, আপনাকে আমি যদি পিছে পিছে ঘুরাইতে চাই, তো আমি বিশেষ করে আমি কি করব, এটা আমি কাল পরশু এইভাবে আমার কাছে আছে, অথচ আমি আপনাকে দেখাইবো, আপনাকে দিব না। বিষয়টা ওই রকম, আমাদের সিলেটি ভাষায় আছে যে আম পাকলে, আম যতক্ষণ না পাকবে ততক্ষণ খাইতে পারবেন না, শুধু দেখবো তল্লে দিয়ে যাইবো আইবো আইবো, এটাই সেটাই কথা হইলো গিয়া সেম কাহিনী। মূলাটা দেখাইতেছে ইউনুস, আর বিএনপি আপনার চাইয়া চাইয়া দেখতেছে কখন আপনার বড় হইব মূলা আর তার পায়রা আনি খাইব। তো আমাদের কথা আছে এটা হলো সিলেটি মূলা, আর তাদের কথা হচ্ছে এটা ওই আপনার ইউনুসের লন্ডনী মূলা, এটা ইউনুস খাচ্ছে, ইউনুস খাওয়াচ্ছে তারেককে। তো আপনার নির্বাচন হবে ও কি না এটা সন্দেহজনক, কারণ যদি এর ভিতরে আপনার জামাত শিবির নামাই যায় যে আপনার উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে, তো ইউনুস বলবে এটা আপনার নির্বাচন পরে হবে এবং আরো আরো দেশের অর্ধেক বিক্রি করবে, ওই দান্দা নিয়ে আছে ইউনুস। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। ইতিমধ্যে আমরা দেখেছি আয়নাগর এই অবৈধ সরকারকে নিরাপদ রেখেছিল সেই সময়, আর এখন এই নির্বাচন নামক শব্দটি এই অবৈধ সরকারকে নিরাপদ রেখেছে। তো 5ই ফেব্রুয়ারি পরে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই অবৈধ সরকার কতটুকু নিরাপদ
থাকবে সেটা দেখাবে এদেশের জনগণ, এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমি আর কথা না বাড়িয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের হেভেন ভাইয়ের কাছে একটা প্রশ্নটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের জীবনে রাজনৈতিক যে ইতিহাসের ৭১-এর পর ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে যেই অশুভ ইতিহাস, যে কালো অধ্যায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সে ৭৫-এর 15ই আগস্ট, ৭১-এর 2004 সালের 21শে আগস্ট এবং 2024 সালের 5ই আগস্ট, এই তিনটি বিষয় কে আপনি কিভাবে অনুধাবন করেন? ধন্যবাদ। জি, এই তিনটি বিষয় বাঙালি জাতির খুব কলঙ্কময় দিবস। এগুলো আগস্ট মাস মানেই বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় রচিত হয়। আমরা দেখেছি 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আবার আমরা দেখেছি 2004 সালে 21শে আগস্ট যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের যে জনসভা আওয়ামী লীগের দেশ বঙ্গবন্ধু এভিনিউতে হয়েছিল, সেই মিটিং এ যে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য যে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল, অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছিল, আহত হয়েছিল। এবং আমরা দেখেছি যে 2024-এ যে 5ই আগস্ট ঘটেছে, এগুলো একই সূত্রে গাঁথা এবং সাল ভিন্ন হতে পারে, কিন্তু গোষ্ঠী এক। জামাত, বিএনপি, এই দেশের যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা এই দেশকে স্বাধীনতা চায়নি এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যারা মিলে এই দেশের মানুষের, নিরস্ত্র বাঙালির উপর অত্যাচার এবং মা বোনদের উপর যে নির্যাতন করেছে, একটি গোষ্ঠী দেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে থেকে যায় এবং বঙ্গবন্ধু তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও এরা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এখন পর্যন্ত স্টিল নাও তারা এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এবং আপনি হয়তো জানবেন যে তারা এখন বলে যে 2024 সালের নতুন স্বাধীনতা, 2024 সালের নতুন স্বাধীনতা এই সূত্রে বলে 1971 সালে যখন এই গোষ্ঠীটা, যারা রাজাকার আলবদর আল শামস এবং শান্তি কমিটির লোক যারা এই দেশে ছিল, তাদের শরীরে একটা কালেমার দাগ লেগে আছে, তারা রাজাকার, তারা আলবদর আল শামস। তাদেরকে এই কালেমাকে মুছার জন্য তারা 24 স্বাধীনতা দিবস, 24 সালে স্বাধীনতা দিবস, নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে, এরা নানান ভাবে এই কথাগুলো তারা এখন সমাজে বলা শুরু করছে। কারা বলা শুরু করছে? যারা এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এখন 24-এর স্বাধীনতা, তাদের এখন জুলাই আগস্টের সনদ স্বীকৃতি দিতে হবে। জুলাই যারা জঙ্গিরা নিহত হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানের দিতে হবে, যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা মেটিকুলাস। তাদের শরীরে যে কালেমার দাগ আছে রাজাকারের, এটা মুছার জন্যই তারা এখন এগুলো শুরু করছে। 24-এর নতুন স্বাধীনতা। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা বলতে তখনই বোঝায় যখন একটা দেশ পরাধীন এবং একটা দেশের অধীনে যখন
তাকে তখন এই দেশ থেকে মুক্ত করার জন্য যখন যুদ্ধ হয় তখন তারা স্বাধীন হয়। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি। আমরা পাকিস্তানের পরাধীনতার শিকল থেকে, হ্যাঁ, আমরা পাকিস্তানের পাক পাক বাহিনী, পাক সৈন্যদের হাত থেকে এই দেশের ৩০ লক্ষ শহীদের, ২,৭৫,০০০ মা বোনের সম্মান হারার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা ধরে রাখবো। আর যারা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, দ্বিতীয় স্বাধীনতা তখনই হবে যখন তোমাদেরকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব। ইনশাল্লাহ তখনই আমরা দ্বিতীয় স্বাধীনতা আমরা বলবো যে আমরা হ্যাঁ আবার দ্বিতীয় স্বাধীন করেছি, রাজাকার মুক্ত বাংলাদেশ তৈরি করেছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা বাঙালি জাতি, আমরা স্বাধীন বাঙালি জাতি। স্বাধিকার থেকে স্বাধীনতা, এই স্বাধিকার থেকে স্বাধীনতায় অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌমত্ব, এবং আমরা জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। উঁচু করে দাঁড়ানোর পরেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ৭৫ থেকে শুরু হয়েছে। সেই দেশি বিদেশি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। এই আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, এই বাংলাদেশকে এই অশুভ চক্রান্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হলে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকার, যে সরকার সংবিধান লঙ্ঘনের মাধ্যমে, যে সরকার অবৈধ দখলদারিত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ইউনুস গং, এই ইউনুস গংদের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলনের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের সমাপ্তি ঘটাবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আছে। বাংলাদেশের জনগণ এই অশুভ, অসাংবিধানিক, বিদেশি দালাল চক্র, অবৈধ জঙ্গি সরকারকে সমাপ্তি ঘটাবে, এই দখলদারিত্ব থেকে, বাংলাদেশের দখলদারিত্ব থেকে সমাপ্তি ঘটাবে। এই বলে আমি এই অনুষ্ঠানের সঞ্চালনা আমি সমাপ্ত করব। আজকে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা দেশে বিদেশে থেকে আমাদের এই লাইভ দেখছেন, তাদেরকে আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী মুজিবীয় সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।